সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমি তোমাদের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মহসিন হোসেন। আজ তোমাদের আমি দশম শ্রেণী সাধারণ গণিতের অধ্যায় 12 এর 12.1 এবং 12.2 নিয়ে আলোচনা করব। করোনাকালীন সময়ে তোমাদের জন্য যে ক্লাসগুলো শিক্ষকবৃন্দ নিচ্ছেন, সেই শিক্ষকবৃন্দের চেষ্টার যে ফলাফল সেগুলো নিশ্চয়ই তোমরা পাচ্ছ। তো এটা তোমাদেরকে অনেক সহযোগিতা করতেছে। এখন আমি কথা না বাড়িয়ে আসো আমরা আমাদের আজকের পাঠে চলে যাই। আজকের পাঠ বর্ষমালা 12.1 লিখেছি, যদি 12.1 এবং 12.2 দুটি আমি আলোচনা করব। আজকের পাঠে আমরা শিখতে যেটা পারবো, তোমরা যারা শিখতে পারবে সেটা কি, সরল সহজ সমীকরণ কি, সমীকরণের সামঞ্জস্যতা, অসামঞ্জস্যতা, নির্ভরশীলতা এবং সমাধানের সংখ্যা। সমাধানের সংখ্যা বলতে সমাধানের যোগ্যতা বা সমাধানের সংখ্যা। সমীকরণ জোটের সমাধান কৌশল সম্পর্কে আমরা জানবো। তো আজকে আমি তোমাদের জন্য একটা উদাহরণ লিখে রেখেছি, সহজ সমীকরণের একটা উদাহরণ লিখেছি। এখন প্রথমে আমাদের বলতে হয় যে সমীকরণ কি। সমীকরণ বলতে বোঝা যায় চলক সম্বলিত, দুই বা ততোধিক চলক সম্বলিত এবং প্রক্রিয়া চিহ্ন সঙ্গে নিয়ে মাঝখানে সমান সমান চিহ্ন দিয়ে যে গাণিতিক বাক্য আমরা তৈরি করি, সেই গাণিতিক বাক্যকে আমরা সমীকরণ বলে থাকি। যখন দুইটি চলক সম্বলিত কোন বাক্য, গাণিতিক বাক্য আমাদের সামনে আসে এবং দুইটি সমীকরণ আমাদের সামনে আসে, দুইটি সমীকরণ উপস্থাপন করা হয়, সেই সমীকরণ দুটিকে আমরা একত্রে বলবো সরল সহ সমীকরণ। নিশ্চয়ই এই সরল সহ সমীকরণটি কি হতে হবে, এক ঘাত বিশিষ্ট হতে হবে এবং দুইটি চলক আমরা আজকে নিয়ে আলোচনা করব, দুইটি চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ। এই দুইটি সরল সহ সমীকরণকে আমরা সমীকরণ জোটও বলতে পারবো। তো আসো আমরা এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। আমরা দুইটা লিখছি, দুইটা সরল সমীকরণ লিখছি। a1x plus b1y plus c1 equal to 0, a2x plus b2y plus c2 equal to 0। এখন আমরা এখানে যেটা দেখব, এই যে সমীকরণ আমরা দুটি লিখছি, সমীকরণ জোটটি আমরা তোমাদের সামনে এনেছি। এই সমীকরণ জোটের সামঞ্জস্যতা, অসামঞ্জস্যতা, নির্ভরশীলতা, সমাধানের সংখ্যা, এটা নিয়ে আলোচনা করব। এখন প্রথমে আমাদের যে কথাটা চলে আসবে সেটা হলো সামঞ্জস্যতা। সামঞ্জস্যতা কি? যখন দুইটি সমীকরণের বা একটি সমীকরণ জোটের দুইটি সমীকরণের কমপক্ষে এক জোড়া মান তাদেরকে সিদ্ধ করে, তখন এই যে সমীকরণ জোটটিকে আমরা বলবো সমীকরণ জোটটি সামঞ্জস্য। আচ্ছা, সামঞ্জস্য বলবো। তাহলে নির্ভরশীলতা কাকে বলবো? নির্ভরশীলতা বলবো যখন একটি সমীকরণ অন্যটির উপর নির্ভর না করে। আমরা যদি একটা উদাহরণ দিতে চাই, একটি সমীকরণ অন্যটির উপর নির্ভর করার অর্থ কি? আমরা একটা উদাহরণ এখানে আমি যদি লিখি, মনে করো x plus y, আমরা যে সমীকরণটা প্রথমে লিখছি সেই সমীকরণটা যদি আমি লিখি, আর আরেকটা সমীকরণ যদি লিখি 2x plus 2y equal to 20। এখন দেখা যাচ্ছে যে প্রথম সমীকরণটিকে 2 গুণ করলে পরের সমীকরণটি পাওয়া যায়, অথবা দ্বিতীয় সমীকরণটিকে 2 দিয়ে ভাগ করলে প্রথম সমীকরণটি পাওয়া যায়। তার মানে একটি সমীকরণ আরেকটি সমীকরণের উপর নির্ভরশীল। এটাই হলো সমীকরণের নির্ভরশীলতা। আচ্ছা, এখন সমীকরণ জোটের বিভিন্ন সমাধান, মানে সমাধানের সংখ্যা বিভিন্ন হতে পারে। একটি সমাধান থাকতে পারে, আবার অসংখ্য সমাধান থাকতে পারে, আবার সমাধান নাও থাকতে পারে। এটা নির্ভর করবে যে সমীকরণের যে চলক রয়েছে সেই চলকের যে সহগ
রয়েছে সেই সহগের অনুপাতগুলির মাধ্যমে আমরা বুঝতে পারবো সমীকরণটির সমাধান আছে কি নাই, সমীকরণটি সামঞ্জস্য বা অসামঞ্জস্য, এবং সমীকরণটি নির্ভরশীল, সমীকরণ জোটটি নির্ভরশীল, একটি সমীকরণ অন্যটি নির্ভরশীল অথবা নির্ভরশীল নয়। আচ্ছা, তাহলে প্রথমে আমরা আসি। এইখানে আমরা দুটি যে লিখছি, আমরা দুটি যে সমীকরণ লিখেছি, সেই সমীকরণ দুটির মধ্যে আমরা x এর সহগ হচ্ছে a1, y এর সহগ হচ্ছে b1, আর সহগ হচ্ছে ধ্রুবপদ হচ্ছে c1 ইকুয়াল টু 0। দ্বিতীয়টি এরকম ভাবে a2, b2, c2। তাহলে এখন আমরা দেখব যে দুইটা সমীকরণের যে আমাদের সহগ রয়েছে, x এবং y এর সহগ রয়েছে, সেই সহগগুলোর অনুপাত কি। তাহলে a1 বাই a2, প্রথম সমীকরণের x এর সহগ দ্বিতীয় সমীকরণের x এর সহগের অনুপাত, এবং প্রথম সমীকরণের y এর সহগ ও দ্বিতীয় সমীকরণের y এর সহগের অনুপাত যদি সমান না হয় তাহলে অবশ্যই এই দুটি সমীকরণ অথবা সমীকরণ জোটটি সামঞ্জস্য হবে, অনির্ভরশীল হবে এবং একটিমাত্র সমাধান থাকবে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝে নিলাম, যদি দুইটা চলকের সহগের দুইটি অনুপাত যদি সমান না হয় তাহলে কি হবে, সামঞ্জস্য হবে, অনির্ভরশীল হবে এবং একটিমাত্র অর্থ হলো অনন্য সমাধান থাকবে। একইভাবে যদি এই সহগের অনুপাতগুলো সমান হয় এবং ধ্রুবকের সঙ্গে সঙ্গে ধ্রুবকের অনুপাতও দুই সমান হয়, তাহলে কি হবে, তাহলে সমীকরণ জোটটি সামঞ্জস্য হবে, একটা সমীকরণ আরেকটার উপর নির্ভরশীল হবে এবং এক্ষেত্রে অসংখ্য সমাধান থাকবে। এই যে দুটো সমীকরণ থাকবে সেটা অসংখ্য সমাধান থাকবে। তৃতীয়ত বলা যায়, যদি প্রথম দুটো সমান হয়, প্রথম দুটো অনুপাত সমান এবং পরেরটার সঙ্গে সমান যদি না হয়, তাহলে এক্ষেত্রে অসামঞ্জস্য হবে, অনির্ভরশীল হবে এবং সমাধান থাকবে না। এক্ষেত্রে কোনো সমাধান পাওয়া যাবে না। আচ্ছা, আসো আমরা এবার আমরা সমীকরণের সামঞ্জস্যতা নিয়ে আমরা কথা বলি। হ্যাঁ, এটা কেটে দাও। আমরা তোমাদের সামনে এখন একটা সমীকরণ জোট লিখেছি। এই সমীকরণ জোটটির সামঞ্জস্যতা, অসামঞ্জস্যতা, নির্ভরশীলতা এবং সমাধানের সংখ্যা আমরা নিরূপণ করতে যাচ্ছি। তো যে সমীকরণটা আমরা লিখেছি, এই সমীকরণটার মধ্যে দেখা যাচ্ছে x এর সহগ 1, y এর সহগ -1, আর x এর সহগ এখানে 1, y এর সহগ এখানে -1, আর তার ধ্রুবপদ হলো 4 এবং 10। তাহলে আমরা দুটি সমীকরণের x এর সহগদ্বয়ের অনুপাত বের করব। আমরা লিখি x এর সহগদ্বয়ের অনুপাত, x এর সহগদ্বয়ের অনুপাত কত? এখানে x এর সহগ 1, এখানে x এর সহগ 1, তাহলে 1 বাই 1 ইকুয়াল টু 1। আচ্ছা, y এর সহগদ্বয়ের অনুপাত, y এর সহগদ্বয়ের কি পেলাম? এখানে y এর সহগ হলো -1, এখানে y এর সহগ হলো 1। তাহলে আমরা যদি লিখি -1 বাই 1 ইকুয়াল টু -1, এক্ষেত্রে আমরা দেখলাম আমাদের যে আমরা কন্ডিশন গুলো লিখেছিলাম যে a1 বাই a2 ইজ নট ইকুয়াল টু b1 বাই b2 যদি হয়, তাহলে সমীকরণ জোটটি কি হবে? সমীকরণ জোটটি অবশ্যই সামঞ্জস্য হবে এবং পরস্পর অনির্ভরশীল হবে এবং তার একটি মাত্র সমাধান আছে। এক্ষেত্রে আমার ধ্রুবপদ বিবেচনার প্রয়োজন নেই। প্রথম দুইটি অনুপাত মানে x এর অনুপাত এবং y এর অনুপাত যদি সমান না হয়, তাহলে আমার তৃতীয় যে ধ্রুবপদ দেখার কোনো প্রয়োজন থাকবে না, এক্ষেত্রে দুটোতেই হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি, আমরা পাই কি পাই? তাহলে 1 বাই 1 মূল জিনিসটাই আমরা লিখবো 1 বাই 1 is not equal to -1 বাই 1। এখান থেকে আমরা বুঝলাম এটা সমান নয়। 1 is not equal to -1।
তাহলে আমরা দেখতে পেলাম যে 1/1 আর -1/1 সমান নয়। তাহলে সমীকরণ জোটটি লিখব কি, সমীকরণ জোটটি অবশ্যই কি হবে, সমীকরণটি সামঞ্জস্য হবে। সামঞ্জস্য অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান থাকবে, একটি মাত্র সমাধান আছে। তাহলে আমরা এই অঙ্কটা পুরোটা আবার আমরা একইভাবে রিভাইজ করে নিই। আমরা দুটো সমীকরণ আমাদের ছিল, এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। আমরা একটু আগে শিখেছি যে আমরা x এবং y এর সহগ দ্বয়ের অনুপাত আমরা এবং তার সাথে যদি আমরা ধ্রুবক পদের অনুপাতগুলো বের করতে পারি, সেখান থেকে আমরা বুঝবো যে সমীকরণ জোটটি সামঞ্জস্য, অসামঞ্জস্য অথবা সমাধানের যোগ্যতা কিরূপ সেটা বুঝতে পারবো। তো সেক্ষেত্রে আমি প্রথমে কি লিখেছি, এখানে x এর সহগ 1 ছিল, এখানে x এর সহগ 1 ছিল। x এর সহগ অনুপাত 1/1 = 1, y এর সহগ অনুপাত হচ্ছে, এখানে y এর সহগ হচ্ছে -1, এখানে যদি মাইনাস আছে -1, এখানে হচ্ছে 1, তাহলে -1/1 = -1। এক্ষেত্রে আমরা দেখতে পেলাম x এর সহগ অনুপাত এবং y এর সহগ অনুপাত সমান নয়। সেটাই আমরা এখানে লিখেছি, মূল জিনিসটাই আমরা এখানে লিখেছি সমান নয়। যদি সমান না হয় তাহলে আমাদের শর্ত অনুযায়ী কি হবে, সমীকরণ জোটটি সামঞ্জস্য হবে, অনির্ভরশীল হবে এবং একটি মাত্র সমাধান থাকবে। আসো আমরা আরেকটা আমাদের বইয়ের 2 নম্বর অঙ্কটা আমরা আলোচনা করি। 2 নম্বর অঙ্কটা হলো, আমরা যদি একটু লিখি, 2 নম্বর অঙ্কটা হলো 2x + y = 3। অঙ্ক বইয়ের 2 নম্বর অঙ্ক, 2x + y = 3, 4x + 2y = 6। এটা আমরা লিখলাম। এখন আমরা x এবং y এর সহগ দ্বয়ের অনুপাত আমরা বের করতে চাইবো। দেখি আমরা x এর সহগ দ্বয়ের অনুপাত কত হলো, x এর সহগ 2, x এর সহগ 4, তো 2/4 = কাটাকাটি যদি করি তাহলে হাফ হবে। y এর সহগ দ্বয়ের অনুপাত কত হবে, y এর সহগ এখানে 1, y এর সহগ এখানে 2, তাহলে 1/2। হ্যাঁ, দেখা যাচ্ছে x এর সহগ এবং y এর সহগ সমান আসছে। সেক্ষেত্রে ধ্রুবপদে আমরা দেখতে পেলাম যে x এর সহগ অনুপাত আমরা যা পেয়েছি, y এর সহগ দ্বয়ের অনুপাত আমরা তাই পেয়েছি। এক্ষেত্রে আমাদের ধ্রুবপদের অনুপাত আমাদের বের করতে হবে। তৃতীয় যে অপশনটা, সেটা ধ্রুবপদের অনুপাত, এটি ধ্রুবপদের অনুপাতটা কত হবে, ধ্রুবপদের অনুপাত হবে, এখানে হলো 3, এখানে 6, 3/6 = হাফ। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে তিনটা ক্ষেত্রেই আমাদের হাফ রয়েছে। আমরা যে আগের আলোচনা করেছি, আগের আলোচনাতে আমাদের ছিল যে a1/a2 = যদি b1/b2 হয় এবং একই সাথে c1/c2 তাও যদি সমান হয়, তাহলে এই শর্ত যদি আমাদের ফলো করে তাহলে আমাদের কি হবে, সমীকরণ জোটটি কি হবে, সমীকরণ জোটটি সামঞ্জস্য হবে এবং নির্ভরশীল হবে এবং এক্ষেত্রে অসংখ্য সমাধান আমরা পেতে পারবো। তাহলে সেই কথাটা আমরা লিখবো। দেখো, আমরা পাই কি পাই, এখান থেকে আমরা পেলাম 2/4 is equal to 1/2 is equal to 3/6
অতএব সমীকরণ জোটটি সামঞ্জস্য, পরস্পর নির্ভরশীল এবং এই সমীকরণ জোটে অসংখ্য সমাধান আছে, নির্ভরশীল এবং অসংখ্য সমাধান আছে, অসংখ্য সমাধান আছে। তো আমরা এখন পুরো অঙ্কটা আবার রিভাইজ করে দেব। আমরা তোমাদের বইয়ের যে দ্বিতীয় অঙ্কটা সেটা লিখেছি 12.1 এ 2x + y = 3 4x + y = 6। এখানে আমরা x এর সহগ 2, এখানে y এর সহগ 1, x এর সহগ 4, y এর সহগ 2 এবং ধ্রুবক পদ এখানে প্রথম সমীকরণের 3 এবং দ্বিতীয় সমীকরণের 6। তাহলে আমরা x এর সহগ বের করেছি 2/4 অর্থাৎ হাফ, y এর সহগ বের করেছি এটা হাফ পেয়েছি। ধ্রুবক পদের আমরা যেহেতু এই দুটো সমান পেয়েছি, এখন আমরা তৃতীয় অপশনে যাওয়ার প্রয়োজন রয়েছে। তৃতীয় অপশনে যখন লিখলাম ধ্রুবক পদের উৎপাদন কি পেলাম 3/6, এটাও হাফ পেলাম যেহেতু তিনটা সমান। তাই আমরা অরিজিনালি যেটা পেয়েছিলাম সেটা আমরা লিখেছি, তিনটা যেহেতু সমান তাহলে আমাদের এই কন্ডিশনটা ফলো করে। এই কন্ডিশন যদি ফলো করে তাহলে আমরা বলতে পারবো যে আমাদের যে সমীকরণ জোটটি রয়েছে সামনে, এই সমীকরণ যদি সামঞ্জস্য হবে, পরস্পর নির্ভরশীল হবে এবং এই সমীকরণ জোটের অসংখ্য সমাধান রয়েছে। আশা করি বুঝতে পেরেছি। আমরা এখন 12.2 এ চলে যাচ্ছি। 12.2 প্রশ্নমালাতে আমাদের সমীকরণ সমাধান পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সমীকরণের সমাধান পদ্ধতিতে 4টা পদ্ধতি বলা হয়েছে। 4টা পদ্ধতির মধ্যে আমরা পদ্ধতিগুলো লিখেছি: প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, হার গুণন পদ্ধতি এবং রৈখিক পদ্ধতি। রৈখিক পদ্ধতিটা হলো লেখের সাহায্যে যে আমাদের সমাধান নির্ণয়ের যে পদ্ধতি বা গ্রাফের সাহায্যে যে সমাধান নির্ণয়ের পদ্ধতি, সেটা হলো রৈখিক পদ্ধতি। আমরা অষ্টম শ্রেণীতে তোমাদেরকে প্রতিস্থাপন এবং অপনয়ন বিষয়ে আমরা যথেষ্ট আলোচনা করেছি, আশা করি অধিক তোমরা পারো। এখন আমরা আর গুণ পদ্ধতি সম্পর্কে তোমাদেরকে পাঠদান করব। আর গুণ পদ্ধতিতে আমি দুটো সমীকরণ আমি লিখেছি: a1x + b1y + c1 a2x + b2y + c2 = 0। আর গুণ পদ্ধতিতে মনে রাখতে হবে যে অবশ্যই এই সমীকরণের যে ধ্রুবপদ থাকবে সেই ধ্রুবপদটি সমীকরণের বাইরে থাকবে, বাঁ দিকে থাকবে এবং ডান দিকে শূন্য থাকবে। এটা তোমাদের, যদিও এটা ওর পাশে থাকলেও সমাধান করা যায়, কিন্তু এ পাশে থাকলেই আমাদের পদ্ধতিতে সহজ হবে। তো আমি এই যে পদ্ধতিটা, এই পদ্ধতি আর গুণ পদ্ধতি আমরা আলোচনা করছি। আর গুণ পদ্ধতি আমরা এখন আলোচনা করতেছি। এই আর গুণ পদ্ধতি, আর গুণ কেন নাম হলো? আর গুণ নাম হলো এই জন্য যে এটি যে তোমার সহগগুলো রয়েছে, সহগগুলো আমরা প্রথমে y এর সহগটা আমরা আগে লিখছি, তারপরে আমরা ধ্রুবপদ লিখেছি, তারপরে আবার x এর সহগ লিখেছি, তারপরে আবার y এর সহগ লিখেছি। এই সমীকরণের মধ্যে আমরা আর গুণের মাধ্যমে আমরা যে সমাধানের যে পদ্ধতি আমরা বের করেছি, এই পদ্ধতিটাই হলো আমরা আর গুণ পদ্ধতি বলছি। দেখো, সহগদ্বয় আড়াআড়ি গুণ করে b1 c2 b2 c1 এর সঙ্গে এর মাঝখানে একটা মাইনাস থাকবে, এটা থাকবে। আর এখানে y যখন আমরা লিখবো, y এখানে x লিখছি, দেখো b1 c2 - b2 c1। এটা মনে রাখার একটা চিত্র তোমাদের বইয়েও আলোচনা করা আছে বিষয় সম্পর্কে। b1 c2 b2 c1 এইখানে আর গুণের মাধ্যমে দেখো, আর গুণ মানে কি? উপর থেকে নিচে গুণ বা নিচ থেকে উপরে গুণ, সেটাই আর গুণ পদ্ধতি। c1 a2 লেখছি, c1 a2 c2 a1 মাঝখানে মাইনাস থাকবে এবং সংখ্যার ক্ষেত্রে বা ধ্রুবপদের ক্ষেত্রে 1 লিখতে হবে। ধ্রুবপদের ক্ষেত্রে 1 লিখে a1 b2 a2 b1 এটা লিখতে হবে। তো এই যে x এবং y এর মাধ্যমে
এক্স ও ওয়াই এর সম্পর্কের মধ্যে যে একটা যোগসূত্র, যে সম্পর্ক, এই সম্পর্কের যে সমীকরণ, সেই সমীকরণের মাধ্যমে আমরা এটা আর গুণ পদ্ধতি আমরা করে থাকি। এবং এই পদ্ধতি আর গুণ পদ্ধতি এই জন্যই হয়েছে যে সবগুলো আর গুণের মাধ্যমে আমরা এই সমীকরণের সমাধানটা বের করে থাকি। আসলে আমরা এখন আমরা বইয়ের যে প্রথম অঙ্কটি রয়েছে আর গুণ পদ্ধতির প্রথম অঙ্কটি রয়েছে, সেই পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনায় যাচ্ছি। তো আর গুণ পদ্ধতির প্রথম অঙ্কটা যে রয়েছে সেই অঙ্কটি হলো, আমরা বলছি এবার আমরা তোমাদের 12.2 প্রশ্নমালার যে 7 নম্বর অঙ্কটি রয়েছে আর গুণ পদ্ধতিতে, সেটি সম্পর্কে আমরা আলোচনা করব। আমি অঙ্কটি লিখেছি তোমাদের বোর্ডে। 2x + 3y + 5 = 0, 4x + 7y + 6 = 0। আমি এর আগেই বলেছিলাম যে আর গুণ পদ্ধতি সমাধান করতে হলে ধ্রুবক পদটা বাঁদিকে সমাসমানের বাঁদিকে থাকবে এবং সমাসমানের ডান দিকে 0 থাকবে। আমরা 1 নম্বর সমীকরণ লিখেছি এবং 2 নম্বর সমীকরণ লিখেছি। এখন আমরা আর গুণ পদ্ধতি সমাধান করব। 1 ও 2 নং হতে পাই, 1 ও 2 নং সমীকরণ হতে পায় কি পাই? আমরা যখন x লিখব, আমরা যে পদ্ধতি সম্পর্কে বলেছিলাম, পদ্ধতি বলেছে এটা ছিল b1, এটা ছিল c2, b1 c2 b2 c1। হ্যাঁ, তা এখন আমরা যদি একটা সংক্ষিপ্ত একটা পদ্ধতি সম্পর্কে আমরা যদি আমাদের পদ্ধতি সম্পর্কে বলি, আমরা যদি এই x টা চেপে ধরি, x লিখেছি, x টা যদি চেপে ধরি, তা এখন y এর সহগ আছে 3 এবং 6 এর সঙ্গে গুণ করতে হবে, মাঝে মাইনাস থাকবে আর 7 এর সঙ্গে 5 গুণ করতে হবে। তাহলে 3 গুণ 6 3 গুণ 6 3 গুণ 6 3 গুণ 6 3 গুণ 6, মাঝখানে ফর্মুলা মাইনাস থাকবে, আর কি হবে 7 গুণ 5, 7 into 5। এটা হলো। আর y যখন আমরা লিখবো তখন কি হবে? y যখন আমরা লিখবো তখন আমাদের এই y টা যখন আমরা লিখছি, y টা চেপে ধরেছি, তখন কোনটা এখানে যাবে, এইটার সঙ্গে এটা গুণ হবে, আর এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে পরে এটা গুণ হবে। তাহলে 4 into 5 ফর্মুলা মাইনাস মাঝখানে 4 into 5, y টা লিখেছি, y টা আমরা এরকম যদি চেপে ধরি, তাহলে এর সঙ্গে এর গুণটা আগে, তারপরে এর সঙ্গে এর গুণটা পরে, 2 into 6 equal to, এখন সংখ্যা যদি আমরা চলে যাই, ধ্রুবপদটাতে আমরা চেপে ধরি, ধ্রুবপদটাতে আমরা এর মতন ধরে ফেলি, তাহলে 2 into 7 4 into 3 2 into 7 minus 4 into 3। এই বিষয়টা আবার আমরা বলতে চাই। আমরা যখন x লিখেছি তখন আমাদের গুণটা এখান থেকে যাবে b1 c2 b2 c1 এখানে, ঠিক আছে? এই একই ভাবে এভাবে যাবে। আমরা এখানে চেপে ধরেছি, এখন এর সাথে এর গুণ পরে, আর y যখন চেপে ধরবো তখন আমাদের গুণটা যাবে এখান থেকে নিচ থেকে, অথবা এখান থেকে এখানে। হ্যাঁ, এর 4 সাথে 5 গুণ করা, 5 এর সঙ্গে 4 গুণ করা একই বিষয়। আমাদের এখানে যখন y লিখবো, y টা চেপে ধরবো, তাহলে 4 into 5 2 into 6 এখানে। যখন সংখ্যাটা চেপে ধরবো 1 লিখবো, তখন সংখ্যাটা চেপে ধরবো 2 into 7 4 into 3 এইভাবে। এখন আমরা নেক্সট লাইনে যাচ্ছি। x by 3 into 6 মানে 18 minus 7 into 5 35 equal y by 20 4 into 5 20, এটা হলো 12 equal to 1 by, এটা হলো 14 minus 12। আমরা সমাধান সরলটা করি আর একটু। তাহলে x by কি পেলাম এখানে 18 minus 45, তাহলে পাবো কত 18 17 পাবো, minus 17 পাবো। y by এখানে পাবো কত 8, এখানে পাবো 1 by 14 থেকে 12 বিয়োগ করে 2 থাকছে,
এখানে আমরা এটা পাচ্ছি। এখন আমাদের x এর সঙ্গে এই পদটা নিব, এটার সঙ্গে এটা নিয়ে আমরা x এর সমাধান পাবো, এটার সঙ্গে এটা নিয়ে আমরা y এর সমাধান পাবো। এখন দেখো, এখন x বাই -17 ইকুয়াল টু 1/2, এইটা বাদ দিয়ে এটার সঙ্গে এটা লিখেছি, অতএব x ইকুয়াল টু কি পেলাম, এই 17টা এখানে ভাগ ছিল, 17টা ভাগ ছিল, 17টা উপাশে যে গুণ হয়ে যাবে, 1 ইন্টু 17, 1 ইন্টু 17/2, এখানে বাদ দিচ্ছি, আরেকটা লাইন লিখবো আমরা, অর্থাৎ x ইকুয়াল টু লিখবো 17/2, এখানে -17, খেয়াল করো এখানে -17 মাইনাস, তাহলে হবে কত, -17/2, তো x এর মান পেয়ে গেলে আমরা -17/2। এখন y এর সঙ্গে যদি আমরা এটা কথা নেই, y/8 ইকুয়াল টু 1/2, তাহলে আমরা এখানে y টা ভাগ ছিল, 8টা এখানে ভাগ ছিল, ওখানে যাই গুণ হবে, অতএব y ইকুয়াল টু 1 ইন্টু 8/2, অতএব y এর মান কত পেলাম, 4। নির্ণয় সমাধান আমরা লিখতে পারবো, নির্ণয় সমাধান, যেহেতু এটা একটা সমীকরণ জোড়া সমীকরণ, নির্ণয় সমাধান লিখব, নির্ণয় সমাধান x y এর সমাধান, x y একটা জোড়া, তাহলে কত পেলাম, -17/2 আর 4, -17/2 এবং 4, এটা হলো অঙ্ক। এখন আমরা পুরো অঙ্কটা আবার যদি তোমাদের জন্য রিভাইজ করতে চাই, তাহলে অঙ্কটা বলি। আমরা দুইটা সমীকরণ পেয়ে আমাদের ছিল, আমরা 1 ও 2 নং সমীকরণে পাই আর গুণ পদ্ধতি করছি, আর গুণ পদ্ধতি করে সহগের আর গুণের মাধ্যমে যে পদ্ধতিটা, সেটার আর গুণ পদ্ধতি। তাহলে আমরা যদি x আমরা চেপে ধরি 3 × 6, 7 × 5 লিখেছি, y যখন চেপে ধরবো তখন গুণটা নিচ থেকে যাবে, অথবা উপর থেকে নিচ দিকে, নিচ থেকে উপর অথবা উপর থেকে নিচ দিকে, তাহলে 4 × 5 আর 2 × 6 এখানে। আর যখন আমরা সংখ্যা চেপে ধরেছি তখন 2 × 7, 4 × 3 এভাবে লিখছি। আমরা ক্যালকুলেশন করেছি, x এর সঙ্গে আমরা যে সংখ্যা ছিল সে সংখ্যাটা একবার লিখে আমরা x এর মান পেয়েছি, আর y এর সঙ্গে যে সংখ্যাটা ছিল সেটা আবার লিখে একবার y এর সঙ্গে পেয়েছি। এইভাবে আমরা সমাধানটা পেয়েছি, আশা করি বুঝতে পেরেছি। আমরা এখন তোমাদের বইয়ের 13 নম্বর অঙ্কটি একটুখানি তোমাদের জন্য একটু কঠিন হবে, এই অঙ্কটি আমি তোমাদের জন্য করে দিতে চাই। তো 13 নম্বর অঙ্কটি তোমাদের জন্য আমি বোর্ডে তুলেছি, x + by = a² + b² 2bx - ay = ab। এখন আমি যে কথাটা তোমাদেরকে আগেই বলেছিলাম যে আর গুণ পদ্ধতিতে সমাধান করতে হলে তোমার যে যুগপদটি থাকবে, যুগপদটি সমানের বাঁ দিকে রাখতে হবে। হ্যাঁ, এই দুই ক্ষেত্রেই আমি কি করেছি, দেখো a² + b² পুরোটা আমরা একটা ব্র্যাকেট দিয়ে আমরা মাইনাস করে এর পাশে এনেছি, এবটাও একইভাবে এর পাশে এনেছি, ডান দিকে আমরা সমানকে রেখেছি। আচ্ছা, তো এখন আমরা আর গুণ পদ্ধতিতে সমাধান করতে চেষ্টা করবো। এটি লেখো 1 ও 2 নং হতে পারে, 1 ও 2 নং সমীকরণ হতে আর গুণন পদ্ধতিতে পাই কি পাই, আর পদ্ধতিতে আমরা যখন x কে আমরা x এর যখন আমরা চেপে ধরেছি তখন x আমরা লিখেছি x বাই, তখন দেখো b * -ab, b * এই y এর সহগ হলো b, এটা হলো ধ্রুবক হলো ab, b * -ab, মাঝখানে ফর্মুলা মাইনাস থাকবে, এইটা ইনটু এইটা আর গুণ হবে, এইটা ইনটু এইটা হবে, তো এইটার চিহ্ন মাইনাস, ওটার চিহ্ন মাইনাস, তাহলে এখানে -a লিখতেছি আমরা, a ইনটু এইটা, ওইটা একটা মাইনাস আছে, ওইটাকে কিভাবে সুরক্ষিত করতে হবে, সেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে ওটা শুরু করব। আমরা মাইনাস আছে যেহেতু, -a² + b²। দেখো কিভাবে এটাকে আমরা মাইনাসটাকে প্রিজার্ভ করলাম, দেখো তাহলে এটা হলো x গেল, y বাই যদি আমরা যাই,
y যদি আমরা এখানে এটা চেপে ধরি তখন গুণটা যাবে নিচ থেকে উপরে, উপর থেকে নিচে যাই হোক না কেন এটার সঙ্গে এটা, তাহলে 2b ইনটু এত, 2b ইনটু সেকেন্ড ব্র্যাকেট দিব মাইনাস আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট শেষ, ফর্মুলার মাইনাস মাঝখানে এইটা গুণ এটা, y লিখেছি, yটা চেপে ধরেছি, 2b ইনটু এত আর a ইনটু এত, তাই মাইনাস a ইনটু মাইনাস ab গেল, এটা গেল। এবার আছে সংখ্যা, এবার সংখ্যা, সংখ্যা যদি আমরা এভাবে দুইটাকে রেখে দেই, 1 লিখবো, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটা সহজ হবে, এটা একটুখানি ছোট হবে, 1 বাই কি লিখবো a ইনটু মাইনাস a, a ইনটু মাইনাস a ইনটু মাইনাস a আর ফর্মুলা মাইনাস মাঝখানে আর 2b ইনটু b, 2b ইনটু b, 2b ইনটু b। এখন যা হলো সেটা ক্যালকুলেশন করে আমরা লিখি, বা x বাই এখানে হলো মাইনাস ab স্কয়ার, b সঙ্গে ab গুণটা মাইনাস ab স্কয়ার। এখানে লক্ষ্য করো এখানে মাইনাস আর মাইনাস গুণ করে প্লাস হবে, মাইনাস এবং মাইনাস গুণ করে প্লাস হবে, এটার সঙ্গে আমরা এটা গুণ করে দেই, এই মাইনাসটা আমরা রেখে দিলাম, এই মাইনাসটা রেখে দিলাম, তাহলে কি হলো a ইনটু a স্কয়ার সমান a কিউব আর a ইনটু b স্কয়ার সমান ab স্কয়ার। মনে রাখো এই মাইনাস আর এই মাইনাস কিন্তু প্লাস হয়ে গেছে, এই মাইনাসটা আমরা রেখে দিয়েছি, y এবার আসো y বাই এখানে একটা মাইনাস আছে, 2b দিয়ে এটা গুণ করব, মাইনাস 2a স্কয়ার b, এটার সঙ্গে এটা গুণ করব, যেহেতু মাইনাস সামনে আছে দুটোই মাইনাস হবে, মাইনাস 2b কিউব আর এটার সঙ্গে এটা গুণ করলে হবে হলো প্লাস ab স্কয়ার, না a স্কয়ার b, কারণ a আর a গুণ করলে a স্কয়ার হবে। আচ্ছা, তাহলে শেষেরটা যাচ্ছে আমরা 1 বাই a এবং a এবং মাইনাসে গুণ করলে হবে মাইনাস a স্কয়ার আর এটা হবে মাইনাস 2b স্কয়ার। আচ্ছা, তাহলে এইভাবেই হচ্ছে। এখন দ্বিতীয় উদাহরণে আমরা যাচ্ছি, আমরা এখানে মাইনাসটা তুলে দেবো, x বাই মাইনাস ab স্কয়ার, এখানে তুলে দেবো মাইনাস a কিউব মাইনাস ab স্কয়ার, তাহলে কি হলো এখানে y বাই এখানে 2a স্কয়ার b থেকে একটা স্কয়ার b যদি আমরা বিয়োগ করি তার মানে থাকবে কি একটা a স্কয়ার b থাকবে, a স্কয়ার b মাইনাস 2b কিউব ইকুয়াল টু 1 বাই এখানে যা রয়েছে থাকুক a স্কয়ার মাইনাস 2b স্কয়ার। এখন আমরা এটার সঙ্গে এটা একটু বিয়োগ করে নেই, x বাই a কিউবটা আমরা আগে লিখবো, আর এটা যোগ করলে হবে হলো 2ab স্কয়ার ইকুয়াল টু y বাই কি হবে, এটা যা আছে থাকুক, নেক্সট যা আছে তাও থাকুক, সমস্যা নাই, আমরা নেক্সট লাইনে কাজ করব, মাইনাস 2b স্কয়ার। এখন আমরা যদি একটুখানি উপর থেকে মুছে দিই, আমরা যদি মুছে দিই কয়েকটা লাইন, তাহলে আমরা কি পেলাম, এখানে একটা আমরা কমন নিতে পারবো, একটা a কমন নিতে পারবো, বা একটা মাইনাস a কমন নিব, x বাই একটা মাইনাস a যদি কমন নেই, মাইনাস a কমন নিলে এখান থেকে স্কয়ার থেকে আমরা যদি একটা a কমন নেই তাহলে হলো a কিউব থেকে কমন নেই তাহলে থাকবে a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইকুয়াল টু y বাই y যদি আমরা লিখি তাহলে এখান থেকে আমরা যদি একটা b কমন নেই, তাহলে কি থাকবে a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইকুয়াল টু, এখান থেকে আমরা শুধু মাইনাস কমন নিব, 1 বাই একটা মাইনাস কমন নেব, তাহলে a স্কয়ার প্লাস 2b স্কয়ার। নেক্সট আমরা কি করব, প্রত্যেকটা পক্ষকে আমরা a স্কয়ার প্লাস 2b স্কয়ার দ্বারা গুণ করে দেব, যেহেতু আমরা নিচে ভাগে রয়েছে নিচে
আমরা যদি গুণ করে দেই তাহলে আমাদের এই ব্র্যাকেটগুলো আমাদের চলে যাবে। মাইনাস আমরা মাইনাস a স্কয়ার প্লাস 2b স্কয়ার দ্বারা আমরা গুণ করে দেব, বা কি থাকবে দেখি, x বাই a থাকবে ইকুয়াল টু y বাই b থাকবে, আর থাকবে কি 1 থাকবে। আমরা এটা সাইড নোট দিব। প্রত্যেক পক্ষকে কি দ্বারা গুণ করে, মাইনাস a স্কয়ার প্লাস 2b স্কয়ার দ্বারা কি করে গুণ করলে এটা চলে গেল। আচ্ছা, তাহলে আমাদের এখন যেটুকু রইলো সেটুকু নিয়ে আমরা কাজ করবো। x এর সঙ্গে আমরা এই ধ্রুবকটা লিখবো x বাই, অতএব x বাই a ইকুয়াল টু হলো 1, অতএব x এখানে ভাগ ছিল মানে গুণ হয়ে গেল, এর সঙ্গে 1 গুণ করলে হচ্ছে x এর মান a, হ্যাঁ, এবং আরেকটা y বাই b ইকুয়াল টু 1 পেয়েছি। দেখো y বাই b ইকুয়াল টু 1, তাহলে y বাই b ইকুয়াল টু 1, অতএব y ইকুয়াল টু b। তা x এবং y এর আমরা একটা সমাধান পেয়ে গেলাম। এখন আমরা নির্ণয় সমাধান লিখবো। নির্ণয় সমাধান এটুকু যদি আমরা মুছে দিই তাহলে একটু পরিচ্ছন্ন হবে জায়গাটা। তাহলে নির্ণয় সমাধান x এবং y এর যে সমাধান পেলাম সেটা কি, x y সমাধান কি হলো, x এর সমাধান পেলাম a, সেটা আগে লিখতে হবে, এবং y এর সমাধান পেলাম b, সেটা পরে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছি অঙ্কটা। তোমরা ভালো থাকো। আর তোমাদের জন্য যে মেসেজটা আমি দিতে চাই যে তোমাদের প্রতিষ্ঠানটি খোলার পরে যে পরীক্ষাটি আসবে সেই পরীক্ষাটি আমরা যে অনলাইনে ক্লাস করেছি, যেভাবে ক্লাস করেছি তার মধ্যে আমাদের মূল্যায়ন বা পরীক্ষাটা হবে, এটা তোমরা মাথায় রেখো। আশা করি ভালো আছো এবং ভালো থাকবে, বাসায় থাকবে, নিরাপদ থাকবে। খোদা হাফেজ।